অস্তিত্ব রাখি। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম ভূখণ্ডের দেশ, যেখানে একসময় গণতন্ত্রের প্রতিশ্রুতি ছিল, কিন্তু ধীরে ধীরে বিষয়টা যেন কোথাও অন্ধকারের দিকে হারিয়ে যায়। আর এই অন্ধকারে হারিয়ে গিয়েছেন বহু কণ্ঠস্বর, যারা সাহস করে একদিন প্রশ্ন তুলেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন বা ভিন্ন মত পোষণ করেছিলেন। আজকের এই এপিসোডে আমরা এই রকমই কিছু মানুষের কথা আপনাদেরকে জানাবো, যারা প্রকৃতপক্ষে পুতিনের বিরোধিতা করেছিলেন, যে কারণে তারা অচিরেই অন্ধকারে হারিয়ে গিয়েছেন। আজকের এই এপিসোডে সেই নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে রয়েছে আমি অহনা। প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার থেকে শুরু করে রাজনীতিতে প্রবেশ করেন পুতিন, নির্বাচিত হন বরিস ইয়েলতসিন প্রশাসনের রাশিয়ার সিকিউরিটি সার্ভিস সেক্রেটারি এবং পরবর্তীতে 1999 সালে নির্বাচিত হন প্রধানমন্ত্রী। 2 মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট থাকার পর আবারও নির্বাচিত হন প্রধানমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তন আইনের সংবিধানে উঠিয়ে দেন 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার নিয়ম। পুনরায় পুতিন তৃতীয় ও চতুর্থ মেয়াদেও প্রেসিডেন্ট হন। রাশিয়ার সর্বসেরা ক্ষমতাধর হয়ে ওঠেন পুতিন। সোভিয়েত ইউনিয়ন থেকে অনেকটা শিথিল হলেও পুতিনের শাসনকে অনেকেই একনায়কতান্ত্রিক বলে অভিহিত করে থাকেন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেও নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। নির্বাচিত হলেও রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে কথা বলাকে একেবারেই মেনে নেওয়া হয় না। কর্তৃত্ববাদী নেতারা সবসময় বিরোধী মতকে কঠোর হাতে দমন করেন। পুতিনের বিরোধিতার ফলে প্রাণ হারাতে হয় অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী থেকে শুরু করে অনেককে। প্রথমেই আপনাদেরকে বলি আলেকজান্ডার লিটভিনেকোর কথা। তিনি একজন কেজিবির কর্মকর্তা ছিলেন, পরে তিনি কিন্তু এফএসবির হুইসেল ব্লোয়ার। তিনি অভিযোগ করেছিলেন রাশিয়ার গোপন সংস্থাগুলো নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাস ঘটিয়ে পুতিনকে ক্ষমতায় আনার পথ তৈরি করে দিয়েছিল। 2006 সালে লন্ডনে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও মৃত্যু এড়াতে পারেননি। একটি রাশিয়ান চায়ের কাপে মিশিয়ে দেওয়া হয়েছিল মারাত্মক রাসায়নিক, যার নাম পোলোনিয়াম 210। মৃত্যু ছিল ধীর এবং প্রচন্ড যন্ত্রণাদায়ক। মৃত্যুর আগে তিনি বলেছিলেন পুতিনই এই জানে শেষ করার জন্য দায়ী। 1998 সালে লিটভিনেঙ্কো বরিস বেরোভস্কির মাধ্যমে পুতিনের সঙ্গে দেখা করেন, যেদিন পুতিন বরিসের সহায়তায় এফএসবির পরিচালক হিসেবে নিয়োগ পান। লিটভিনেঙ্কো এসএফবির দুর্নীতি পুতিনের কাছে উপস্থাপন করলে পুতিন বিষয়টাকে ভালোভাবে নেয়নি। তাছাড়াও তিনি উজবেক ট্রাক ব্যারনে এফএসবির সংযোগ নিয়ে তদন্তের কথা জানালে পুতিন এফএসবির সুনামের কথা ভেবে তা বন্ধের উদ্যোগ নেন। একই বছর বরিস দাবি করেন তাকে জানে শেষ করার জন্য এফএসবি লোক লাগিয়েছে। পরবর্তীতে লিটভিনেঙ্কো এবং এফএসবির কিছু কর্মকর্তা মুখ ঢেকে প্রেস কনফারেন্স করে তা স্বীকার করেন। লিটভিনেঙ্কোকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে পালিয়ে যেতে হয় লন্ডনে। সেখানে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর উপদেষ্টা হিসেবে কাজ করেন। 2001 সালে তিনি তার বইয়ে স্বীকার করেন চেচেন যুদ্ধের জন্য কিভাবে রাশিয়া নিজে হামলা চালায় এবং তার দায় চেচেনদের উপর চাপিয়ে দেয়। 2002 সালে আরেকটি বই দেখায়। সেই বইয়ে তিনি দেখান যে কিভাবে আল কায়দাকে প্রশিক্ষণ দেওয়া হয়। 2006 সালে তিনি সাংবাদিক অ্যানা পলিটভাঙ্কায় হত্যার তদন্ত শুরু করেন। একই বছর তাকে রাশিয়ার গুপ্ত ঘাতকদের দেওয়া চায়ের সঙ্গে এই বিষাক্ত রাসায়নিক তা প্রয়োগ করে জানে শেষ করা হয়। ধারণা করা হয় পুতিনের নির্দেশে কেজিবির এজেন্ট আন্দ্রে লুগোভয় এবং দিমিত্রি কোভাতুর
তাকে এই বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে, যার যে মৃত্যুটা হয়েছিল সেটা কিন্তু যথেষ্টই ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক। এরপর যার কথা বলবো তার নাম হচ্ছে আন্না পলিটকভস্কায়া। আন্না পলিটকভস্কায়া ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। চেচনিয়া যুদ্ধ নিয়ে রিপোর্ট করতেন। ক্রেমলিনের সমালোচক ছিলেন তিনি। নোভোয়া গেজেট নামে তিনি একটি সাহসী পত্রিকায় কাজ করতেন। 2006 সালে 7ই অক্টোবর ভ্লাদিমির পুতিনের জন্মদিনে মস্কোতে নিজের অ্যাপার্টমেন্টের লিফটে গুলি করে তাকে জানে শেষ করা হয়। যদিও হত্যাকারীদের কয়েকজনকে ধরা হয়েছিল বটে, কিন্তু কে আদেশ দিয়েছিল তা আজও রহস্যই রয়ে গিয়েছে। অনেকেই মনে করেন এটি ছিল একটি সিক্রেট মেসেজ, যে যারা সরকারের বিরুদ্ধে কলম ধরবে তাদের পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। সোভিয়েত ইউনিয়নের শেষের দিকে গর্বাচেভ যখন সংস্কার নিয়ে আসছেন, তখন রাশিয়ার সংবাদপত্রের উপরে সেন্সরশিপ কমিয়ে আনা হয়। এবং এই সময়টা কিন্তু এই সাংবাদিকের জীবনে আবার একটা পরিবর্তন আনে। তার কারণ হচ্ছে তিনি আবারও সাংবাদিকতা শুরু করেন, যোগ দেন একটি গণতন্ত্রপন্থী সংবাদপত্রে। 1990 সালে চেচনিয়া থেকে সংবাদ প্রেরণের মাধ্যমে তার সূচনা। সংবাদের জন্য বারবার চেচনিয়া যাওয়ার জন্য তার বিবাহ বিচ্ছেদ হয়। তার রিপোর্টের দরুন চেচনিয়া থেকে সৈন্য প্রত্যাহার করা হয়। পরবর্তীতে পুতিন ক্ষমতায় আসলে সাজানো বোমা হামলার দায়ে আবারও সেখানে সন্ত্রাস দমনের নামে সৈন্য মোতায়েন করা হয়। অ্যানা সেই সাজানো বোমা হামলার কথা তুলে ধরেন। ততক্ষণে তিনি এই নতুন গেজেটে যোগ দিয়েছেন। চেচনিয়ায় রাশিয়া কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা তিনি কিন্তু সেই সময় সংবাদপত্রে তুলে ধরেন। 2002 সালে চেচন বিদ্রোহীরা মস্কোর একটি থিয়েটারে হামলা করে সেখানে কিন্তু মানুষকে বন্দী করে এবং সৈন্য প্রত্যাহারের দাবি জানায়। আবার 2004 সালে একটি স্কুলে হামলা করে সবাইকে সেখানে কিন্তু বন্দী বানিয়ে নেয়। দুটো ঘটনায় অ্যানা ছুটে যান। 2004 সালের ঘটনায় রাশিয়ান আর্মি যখন এই বন্দীদের কথা তোয়াক্কা না করে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জড়ায়, সেই সময় দাঁড়িয়ে কিন্তু অ্যানা সমঝোতার জন্য ছুটে যাচ্ছিলেন। কিন্তু যেটা দেখা গেল যে তিনি একটি চা পান করেন এবং তারপর অসুস্থ হয়ে পড়েন। কারণটা কি জানেন? কারণ সেই চায়ে মেশানো ছিল বিষাক্ত রাসায়নিক। 2004 সালে তিনি বই লেখেন পুতিনের কৌশল নিয়ে। 2006 সালে তার সেই গেজেটে তিনি একটি গল্প লেখেন, রেডিওতে ইন্টারভিউ দেন যে কিভাবে পুতিনের দোসর চেচন প্রধানমন্ত্রীর বাহিনীর মাধ্যমে নির্যাতন চালানো হতো। এর 2 দিন পর তাকে গুলি করে শেষ করা হয়। তার গায়ে যে বুলেট পাওয়া যায় তা রাশিয়ান বাহিনীর ব্যবহার করা বুলেট, যেটা তারা কন্ট্রাক্ট কিলিংয়ে ব্যবহার করত। সেই সময় লিটভেনেঙ্কো তদন্ত করেন, যার কথা একটু আগে আপনাদেরকে বললাম। তাকে জানে শেষ করার পিছনে রয়েছে এফএসবির হাত। পুতিন তদন্ত কমিটি গঠন করলেও একে কিন্তু ক্ষুদ্র বিষয় বলে মন্তব্য করেছিলেন। তার মৃত্যুতে পুতিনের একজন শত্রু কমে যায়। এরপর আপনাদেরকে বলি বরিস নেমৎসভের কথা। তিনি একজন রাশিয়ান পদার্থবিদ, উদার রাজনীতিবিদ এবং পুতিনের একজন কট্টর সমালোচক। সোভিয়েত ইউনিয়ন পতনের পর তিনি ইয়াং সংস্কারবাদী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং তিনি কিন্তু পুতিনের বিরোধিতা করতেন। যখন তার বয়স এই 32 বছরের কাছাকাছি, সেই সময় তিনি রাশিয়ার সবচেয়ে কম বয়সী গভর্নর হন। এই প্রদেশে তাঁর সংস্কার কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রশংসিত হয়। তিনি নিয়োগ পান ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে। তিনি সম্ভাবনাময় হয়ে ওঠেন যে ইয়েলৎসিনের উত্তরাধিকারী রাষ্ট্রপতি হিসেবে, কিন্তু পুতিন সেখানে ভাগ্যবান হয়ে ওঠেন। আর নেমৎসন তিনি কিন্তু পুতিনের বিরোধিতায় একেবারে প্রথম সারিতে চলে আসেন। তার দল হয়ে ওঠে প্রধান বিরোধী দল। তিনি ইউক্রেনে সেই সময় দাঁড়িয়ে কমলা বিপ্লবের সময় উদারপন্থীদের সমর্থন করেন, বিরোধিতা করেন পুতিনের ইউক্রেন অভিযানের। 2014 সালে ক্রিমিয়া দখলেরও সমালোচনা করেছিলেন তিনি।
2015 সালে মস্কোতে তার ইউক্রেনীয় বান্ধবীর সঙ্গে ডিনার শেষে যখন তিনি হাঁটছিলেন তখন তাকে পিছন থেকে গুলি করা হয়। তিনি জানে শেষ হয়ে গেলেও তার গার্লফ্রেন্ড অক্ষত থাকেন। তদন্ত কমিটির রিপোর্টে বলা হয় 5 জন চেচন কন্ট্রাক্ট কিলার টাকার বিনিময়ে তাকে জানে শেষ করে দেওয়া হয়েছে, যাদের কিন্তু শাস্তিও দেওয়া হয়েছিল। নেমাতসভের বোন যিনি চাকরি করতেন তিনি মনে করেন যে চেচন নেতারা নয়, বরং তার দাদাকে জানে শেষ করার নেপথ্যে তার নিজের লোকেদেরই হাত রয়েছে। এই তদন্ত এবং বিচার স্পষ্টতই সাজানো বলে মনে করেন অনেকেই। এরপর এমন একজনের কথা বলবো যিনিও পুতিনের বিরোধিতা করেছিলেন, সের্গেই ম্যাগনিটস্কি। সের্গেই ম্যাগনিটস্কি ছিলেন একজন রাশিয়ান আইনজীবী এবং অডিটর, কর আইনজীবী আর কি। তার জন্ম 1972 সালে। তিনি জন্মেছিলেন ইউক্রেনে। 9 বছর বয়সে রাশিয়ার দক্ষিণে পরিবারের সঙ্গে তিনি চলে আসেন। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিলেন। তিনি গণিতে দারুণ ছিলেন, পদার্থবিদ্যায় দারুণ ছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে উচ্চতর পড়াশোনা করেন। তারপর তিনি কিন্তু কাজ শুরু করেন। তিনি সেই সময় দাঁড়িয়ে ফায়ারস্টোন ডানকান নামের একটি হোমিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি প্রতিষ্ঠানে ট্যাক্স অডিটর হিসেবে কাজে যোগ দেন। এইখানে কাজে যোগ দেওয়ার পর তিনি কিন্তু দেখতে পান যে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক কর ফাঁকি দিচ্ছে, জালিয়াতি করছে, একাধিক অভিযোগ পান তিনি। কর অধিদপ্তর সেই সময় দাঁড়িয়ে কিন্তু অগ্রিম কর শোধ করার পরও হঠাৎ করে মন্ত্রক থেকে একদিন কিছু অফিসার এসে অফিসে অভিযান চালিয়ে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, করের যা ডকুমেন্টস, সেগুলো নিয়ে চলে যায়। এই ঘটনার তদন্তের দায়িত্ব কিন্তু এই সের্গেই তাকেই দেওয়া হয়েছিল। তিনি প্রমাণ করেন পুলিশের অভিযান ভুল ছিল, অভিযানকে সমর্থন করতে কর জালিয়াতির নাটক সাজানো হয়েছিল। পরবর্তীতে তিনি সেই সমস্ত টাকা আবারও দাবি করেছিলেন। তিনি রাশিয়ার ইতিহাসে সরকারি কর্মকর্তা কর্তৃক সবচেয়ে বড় কর জালিয়াতির তথ্য প্রকাশ করেন। তিনি পুলিশের দোষ প্রমাণ করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সের্গেইয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। 11 মাস বিনা বিচারে কারাগারে থাকার পর কোর্টে নেওয়া হবে না মুক্তি দেওয়া হবে এই রকম শর্তে 13 দিন আগে কারাগারের নির্যাতনের শিকারে তিনি কিন্তু সেখানেই জানে শেষ হয়ে যান। তাকে ন্যূনতম মেডিকেল হেল্প সেটাও দেওয়া হয়নি। রাশিয়ান সরকার তাকে শেষ করে দেয়। হেমিটেজের তরফ থেকে তিনি কিন্তু পুতিনের একজন প্রতিপক্ষ ছিলেন এবং বেশ কিছু মানুষ তাকেই পুতিনকে কিন্তু তার এই মৃত্যুর জন্য দায়ী করেন, কারণ পুতিনের পশ্চিমা বিশ্বে গোপন টাকার কথাও তিনি ফাঁস করে দিয়েছিলেন। এরপর আপনাদেরকে নাটালিয়ার কথা বলি। নাটালিয়া একজন রাশিয়ান মানবাধিকার কর্মী এবং রাশিয়ান মানবাধিকার সংস্থার মেমোরিয়াল বোর্ডের সদস্য। ইতিহাসে স্নাতকতা সম্পন্ন করার পর, স্নাতক হওয়ার পর সাংবাদিকতা শুরু করেন তিনি। আর সেই সময় দাঁড়িয়ে দ্য ভয়েস এবং দ্য ওয়ার্কার অফ গ্রোনজিতে কাজ শুরু করেন তিনি। মাঝে মধ্যে উদারপন্থী যে গেজেট পত্রিকা সেখানে লেখা শুরু করেন তিনি। সেখানেও তিনি কিন্তু চেচনিয়ায় রাশিয়ার সরকারের মানবাধিকারের লঙ্ঘনের বিষয়টাতে সরব হয়েছিলেন এবং এই সময় দাঁড়িয়ে তিনিও কিন্তু শাস্তির মুখে পড়েছিলেন। তিনি একটি ডকুমেন্টারি বানিয়েছিলেন 13 পর্বে। তাছাড়াও দ্বিতীয় চেচন যুদ্ধে যা পুতিন শুরু করিয়েছিলেন রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তিনি তুলে ধরেন। তিনি অ্যানার সঙ্গে কাজ করতেন। তার প্রকাশিত তথ্য পুতিনের রাশিয়ার জন্য দুঃসহ ছিল। 2009 সালে 15 জুলাই তাকে নিজের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং পরের দিনই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিভাবে তার মৃত্যু হলো তা কিন্তু এখনো এক বড় রহস্য। তিনি বারবার পুতিনের বিরোধিতা করেছেন। আর আজকের এই এপিসোডে আপনাদেরকে আমরা এমন বেশ কয়েকজনের কথা বললাম যারা কিন্তু পুতিনের বিরোধিতা করেছেন বা পুতিনের সমালোচক ছিলেন। ফলস্বরূপ কি হলো? তাদেরকে কিন্তু জানে শেষ করে দেওয়া হয়, অর্থাৎ কোথাও গিয়ে এইভাবেই তাদের যে কণ্ঠস্বর সেটাকে রোধ করা হয়। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ষড়যন্ত্রের এইরকম সমস্ত এপিসোডের পাশাপাশি রাজ্য রাজনীতি বা দেশ দুনিয়ার খবর জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।
हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কে নরেন্দ্র মোদী? অনেক কথা আছে ওর নিয়ে, দাঙ্গা ঠাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।